আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক রসায়ন, বোনাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে আমার লেকচারের বিষয় যে অধ্যায়টা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো আমরা পরমাণুর মূল স্থায়ী কণিকা সম্পর্কে আমাদের জানা আছে। মূল স্থায়ী কণিকা তিনটা: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, আমরা আজকে পড়ব আইসোটোপ। আইসোটোপটা কি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান। কি সমান? প্রোটন সংখ্যা সমান, তাকে বলা হবে আইসোটোপ। এবং শুধু এরা আমরা পরমাণুর স্থায়ী কণিকা যেটা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন যেটা পড়ছি, ওই স্থায়ী কণিকার পদ দিয়ে কিন্তু প্রোটন আছে। তার মানে এই পদ দিয়ে যে প্রোটন হবে এইটা সমান, অন্য যে ভর বা নিউট্রন সংখ্যা এটা ভিন্ন। তা আমরা পড়ব যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন, এদের বলা হবে আইসোটোপ। যেমন ম্যাগনেসিয়াম 12 এদের প্রোটন সংখ্যা 12, ভর সংখ্যা 24, 25, 26। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা সমান এবং এদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, এদের বলবো আমরা আইসোটোপ। আচ্ছা, নাম্বার 2 আইসোটোন। তো আইসোটোন কি জিনিস? অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান। তাহলে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদের ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, এদের বলা হবে আইসোটোন। যেমন আমরা কার্বন 6, 12 নিউট্রন সংখ্যা কীভাবে বের করি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই থাকবে নিউট্রন সংখ্যা। নাইট্রোজেন 15, আচ্ছা এইটা 7, 13, এটা একটা আইসোটোপ বলতে পারি আমরা। তো দেখো 12 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে 6 হচ্ছে, 13 থেকে 7 যদি বিয়োগ করি ওরা 6 হচ্ছে। তাহলে এই দুইটা মৌল পরস্পরের আইসোটোন। তাহলে আইসোটোনের সংখ্যা পাবো কি? যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, এদের বলবো আমরা আইসোটোন। এরপর আসবো আইসোবার। মানে ভর সংখ্যা সমান। তাহলে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু তাদের প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন, এদের বলবো আমরা আইসোবার। যেমন দেখো কপার এবং জিঙ্ক 65, 65 ভর সংখ্যা সমান কিন্তু এদের প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয়, নিউট্রন সংখ্যা ভিন্ন হচ্ছে, তাহলে এরা পরস্পরের আইসোবার। আচ্ছা, আমরা আরেকটার সঙ্গে পরিচিত হব আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক। আচ্ছা, আইসো ইলেকট্রনিকটা কী জিনিস? আমরা একটা এক্সাম্পল দেখলেই আমরা এটা বুঝতে পারবো। অণু, আয়ন। ইলেকট্রন সংখ্যা
কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেন, এটা দুইটা, একটা নাইট্রোজেন একটা অণু, এই অণুতে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে। প্রতিটা নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন আছে 7টা করে, তাহলে দুইটা নাইট্রোজেন পরমাণুতে কটা ইলেকট্রন আছে? 7 যোগ 7 14। আবার আসি কার্বন মনোক্সাইড, কার্বন ইলেকট্রন আছে 6টা, অক্সিজেনে আছে 8টা, এই 14। আবার সায়ানাইড যদি দেই, কার্বনে 6টা আর নাইট্রোজেন পরমাণু দেখতেছি আমরা নেগেটিভ চার্জযুক্ত, অর্থাৎ একটা ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু যদি গ্রহণ করে তাহলে সে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। তাহলে নাইট্রোজেন ইলেকট্রন আছে 7টা এবং সে একটা গ্রহণ করছে, এই হলো 14। তাহলে দেখা যাচ্ছে কি যে নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, সায়ানাইড এই তিনটাতেই এই অণু বা আয়নে প্রত্যেকটা ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। এই জন্য এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক, এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। আবার দেখি আমরা আয়রনের কয়টা ইলেকট্রন আছে? 26টা। যদি 2টা ইলেকট্রন বের হয়ে যায় তাহলে ইলেকট্রন সংখ্যা থাকে কতগুলো? ইলেকট্রন থাকে তোমার 26 বিয়োগ 2 24টা। অনুরূপভাবে দেখো আমরা কোবাল্ট 27, 3টে ইলেকট্রন বের হয়ে গেল, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 27 মাইনাস 3 সমান 24। তো আমরা দেখতেছি যে ফেরাস আয়ন এবং কোবাল্ট আয়নে ইলেকট্রনের সংখ্যা সমান, অর্থাৎ 24 করে। তাহলে এই দুটাও পরস্পরের আইসো ইলেকট্রনিক, এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। আচ্ছা, তো দেখো আমরা এখন পড়ব, আমরা রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে আমাদের ইতিপূর্বে পড়া আছে। বোরের হাইড্রোজেন পরমাণু, এই মডেল বোরের যে পরমাণু মডেল আছে এই মডেল এর আমরা অ্যাপ্লাই করব। বোরের পরমাণু মডেলের প্রয়োগ। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু মডেলে বলা আছে যে হাইড্রোজেন পরমাণু অথবা তার সদৃশ্য, যেমন হাইড্রোজেন সদৃশ্য কি? হিলিয়াম, একটা ইলেকট্রন থাকলে এরও একটা ইলেকট্রন আছে, দুইটা একটা ইলেকট্রন আছে, একটা চলে গেছে। তারপর লিথিয়াম, এগুলো হাইড্রোজেন পরমাণু বলতে সদৃশ্য। এই যে এক পরমাণু বিশিষ্ট ইলেকট্রনগুলা, এদের কক্ষপথের ব্যাসার্ধ বোর নির্ণয় করছে কীভাবে? পদার্থবিদ্যার বস্তুর গতিতত্ত্বের যে সূত্র আছে সেই সূত্রগুলোকে সমন্বয় করে বোর কী করছে? হাইড্রোজেন পরমাণু এবং তার সদৃশ্য পরমাণুগুলার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছেন। আমরা বোরের এই কক্ষপথ ব্যাসার্ধ নির্ণয়ের একটা সমীকরণ প্রতিষ্ঠিত করব যে n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। আচ্ছা, তো দেখো বিজ্ঞানী বোর
এইটা হলো নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এখানে আছে ইলেকট্রন। এইটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আধান ZE। আধান কত? ZE। এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের রেডিয়াস R। রেডিয়াস কত? R। আমরা জানি নিউক্লিয়াস ইলেকট্রনকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে তার এই ইলেকট্রনটা আছে, ইলেকট্রনও নিউক্লিয়াসকে তার কেন্দ্রের বাইরের দিকে টানে। তাহলে যখন এই আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয় তখন ইলেকট্রনটা স্থিতিশীল অবস্থায় থাকে। এখন ধরি আমরা এই যে আকর্ষণ বল, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস যে ইলেকট্রনকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলের মানে এই যে নিউক্লিয়াস এর আধান হলো ZE, আর নিউক্লিয়াস থেকে কক্ষপথের যে দূরত্ব বা রেডিয়াস সেটা R, এবং এখানে যে একটা ইলেকট্রন আছে সেটা হলো E। তো আমরা কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি যে কেন্দ্রমুখী বল, অর্থাৎ এই যে নিউক্লিয়াস ইলেকট্রনকে যে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই কেন্দ্রমুখী বল কি বল? এটা হলো কেন্দ্রমুখী বল সমান সমান ZE গুণন ইলেকট্রন ডিভাইডেড দূরত্ব পুরো স্কোয়ার। কুলম্বের সূত্র অনুসারে এটা পাইলাম যে এর আধান ZE, এই ইলেকট্রনের আধান E মাইনাস ডিভাইডেড দূরত্ব পুরো স্কোয়ার সমান সমান ZE স্কোয়ার বাই R স্কোয়ার। এইটা হলো কেন্দ্রমুখী বল। এখন দেখো m ভর বিশিষ্ট কোনো ইলেকট্রন, m ভর বিশিষ্ট একটা ইলেকট্রন যদি কি করে m ভরের বিশিষ্ট একটা ইলেকট্রন যদি v বেগে কক্ষপথ আবর্তনশীল হয়, সেক্ষেত্রে এই যে বিমুখী বল mv স্কোয়ার ডিভাইডেড R, এটা হলো কেন্দ্র বিমুখী বল। অর্থাৎ m ভর বিশিষ্ট কোনো ইলেকট্রন যদি v বেগে কক্ষপথ আবর্তনশীল হয়, সেক্ষেত্রে বিমুখী বল সমান সমান mv স্কোয়ার ডিভাইডেড R। আচ্ছা, সাম্যাবস্থায় কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পরের সমান। তাহলে কি হবে? ZE স্কোয়ার ডিভাইডেড R স্কোয়ার সমান mv স্কোয়ার ডিভাইডেড R। এখন আমরা উভয় পাশে যদি আরকে আমরা উভয় পাশে আরকে যদি কনসিডার করি তাহলে কি হবে? তাহলে এইটার একটা R হয়, তাহলে অতএব v স্কোয়ার ওয়ান ZE স্কোয়ার ডিভাইডেড mR, এটা একটা সমীকরণ। আচ্ছা, আবার দেখো বোর মডেলের দ্বিতীয় প্রস্তাবনা মতে আমরা জানি কি mVr ইকুয়ালস টু NH ডিভাইডেড টয়েস পাই। এটা হলো বোর মডেলের দ্বিতীয় প্রস্তাবনা অনুযায়ী। তো বা V ইকুয়ালস টু NH ডিভাইডেড টয়েস পাই mR। এখন আমরা যদি এটাকে উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে? v স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার m স্কোয়ার R স্কোয়ার। এইটা ইকুয়েশন 2।
ইকুয়েশন 1 এবং 2 আমরা কম্পেয়ার করে পাই কি পাবো, জেড স্কোয়ার ডিভাইডেড এম আর ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আমরা ওয়াই পাশ থেকে এম আরকে যদি কনসিডার করি তাহলে কি হবে, বা জেড স্কোয়ার 1 হবে এখানে, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম আর। অতএব আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এইটা হলো আমার মানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ্য এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর রেডিয়াসের ইকুয়েশন। তো দেখো, আমরা যদি এইটা এনতম কক্ষপথের কথা আমরা বলি, এনতম কক্ষপথের কথা যদি বলা আছে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র কী হবে তাহলে, তাহলে আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এইটা হলো এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ। আমরা কিছু এক্সাম্পল দিয়ে করতে পারি যে হাইড্রোজেন পরমাণু, দেখো এইটা একটা আমরা ম্যাথ করতে পারি। ম্যাথটা কি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত। এই ম্যাথগুলা এমসিকিউতে আসে বা ভর্তি পরীক্ষার জন্য এগুলো আসে। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, তো এইটা যদি বলি এখানে প্রথম হাইড্রোজেন পরমাণুর বেলায় দেখো, হাইড্রোজেন পরমাণুর বেলায় জেড সমান 1, অর্থাৎ হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হলো 1। আচ্ছা, কক্ষপথ এন সমান সমান প্রথম কক্ষপথ বলা আছে এখানে 1। তো প্লাঙ্ক ধ্রুবকের এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, এখানে কি এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, এর সিজিএস এককে এর মান 6.626 ইন্টু 10⁻⁻27 আর সেকেন্ড। সিজিএস এককে ইলেকট্রনের ভর, এটা হলো ইলেকট্রনের ভর 9.11 10⁻⁻28 গ্রাম। এইটা হলো ইলেকট্রন আধান, সিজিএস এককের মান 4.803 ইন্টু 10⁻⁻10 ESU। এখন আমরা যদি এই মানগুলো এই সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, তাহলে দেখো আমরা পাবো হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা 1 স্কোয়ার ইন্টু 6.626 10⁻⁻27 আর্ক সেকেন্ড, এইটা স্কোয়ার ডিভাইডেড ডিভাইডেড 4 গুণন 3.1416 স্কোয়ার গুণন 9.11 10⁻⁻28 গ্রাম গুণন সংখ্যা হাইড্রোজেনের 1 গুণন 4.8 10⁻⁻10 ESU স্কোয়ার। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.5292 গুণন 10⁻⁻8 সেন্টিমিটার মিটার সমান সমান 0.5292 অ্যাংস্ট্রম। যেহেতু
অ্যাংস্ট্রম 10⁻⁸ সেন্টিমিটার। তো আমরা তাহলে হাইড্রোজেনের পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? এইটা হলো ব্যাসার্ধ, এইটা অ্যান্সার। আমরা একইভাবে আমরা আরেকটা ম্যাথ করতে পারি। যে লিথিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। সাপোজ এই অঙ্কটা। তো এখানে কক্ষপথ কোনটা? দ্বিতীয়, অর্থাৎ n=2 এখানে। আর লিথিয়ামের ক্ষেত্রে এখানে জেটের মান 3। তো এখন লিথিয়াম পরমাণু দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত? আর সমান এই সূত্রতে অ্যাপ্লাই করি, n এর মান 2, 6.626 10⁻⁻27 আর্ক সেকেন্ড স্কোয়ার 4 গুণন 3.1416 স্কোয়ার 9.11 10⁻⁻28 গ্রাম। ওনার পারমাণবিক সংখ্যা 3, লিথিয়ামের 4.8 10⁻⁻10 ESU স্কোয়ার। এটা মান হবে যে 0.7056 10⁻⁸ সেন্টিমিটার। যেহেতু এইটার সমান লেখা যাচ্ছে 1 অ্যাংস্ট্রম, এটাও আমরা করতে পারি, অথবা এটাও করতে পারি 17056 অ্যাংস্ট্রম। এইটাই অ্যান্সার। এখন তোমরা বইয়ে ছোট ছোট ম্যাথগুলো আছে, এগুলো পড়বে। এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আবার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।